একটা আলাদা অনুভূতি এবং আনন্দের যে একটা ফিলিং সেটা কিন্তু চলে আসছে। এবং এটা একটা বিদ্যালয়, সেই বিদ্যালয় আমাদের কাছে একটা মন্দিরের মতো। এতদিন ধরে আমার মাননীয় মন্ত্রী এবং এই এলাকার সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক রতনলাল নাথ মহোদয় পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এবং উনি যেটা বলছেন বা বলার জন্য অনেকবার বলার চেষ্টা করেছেন যে আগের সরকার কি করলোটা কি এত বছর, যা করেছে সেই আগের, যদি 1948-এর কথা বলি তখন কারা চালিয়েছিল, তৎকালীন সময়ের শচীন্দ্রলাল সিংহ, আমাদের সুকুমার সেনগুপ্ত, তাদের সময় যা ডেভেলপমেন্ট ত্রিপুরার হয়েছিল তাদের সময় ডেভেলপমেন্ট হয়েছিল। এই যে দীর্ঘ কয়েক দশক ধরে কোনো জায়গায় বিশেষ করে শিক্ষার, স্বাস্থ্যের কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, যে কারণে আমাদের জন্য এই অল্প বছরের মধ্যে আমাদের পরিশ্রম কিন্তু অনেক বেশি বাড়ছে। এবং সেই ডেভেলপমেন্টের জন্য একদিকে যেমন অর্থেরও প্রয়োজন, এবং আরেক দিক দিয়ে এত কিছু ওনারা লিটিগেশন রেখে গেছেন, যে লিটিগেশন আমাদেরকে তার ভার আমাদের বইতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সে টিআরটিসি হোক, সে জুট মিলি হোক, বিভিন্ন জায়গায় 10,323 হোক, বা আরও যেসব নতুন নতুন বিষয়গুলো আসছে, এবং তার দায়িত্ব কিন্তু আমাদের। এমন সব সমস্যা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমাদের সরকার, আমরা চেষ্টা করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর ডেভেলপমেন্ট উনি বারবার বলছেন, আমরাও বলছি যে প্রায় সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে। এর মধ্যে ত্রিপুরাতে 19টি মেইন যে জনজাতি গোষ্ঠী, আরও প্রায় 40+ জনজাতি গোষ্ঠী সাবট্রাইবস আছে, এবং এদের অনেকে ছোট ছোট গ্রুপে চলে আসছে, অনেকে এক্সটিংক্ট হয়ে যাওয়ার উপক্রম। খালি আমরা যদি এখানে বলি যে আমরা দেববর্মা, আমাদের খালি আমরা থাকলেই চলবে, যদি রিয়াংরা বলে আমরাই থাকলে চলবে, চাকমারা যদি বলে আমরাই থাকলে চলবে, সেখানে তো সেটা চলবে না। এই যে আমি যেটা বললাম যে 19টি জাতি জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য ছোট ছোট যে গ্রুপগুলো আছে, তাদেরকে একসাথে রেখে এই যে জাতি জনজাতি এবং আমাদের যারা মণিপুরীরা আছেন, যারা মাইনরিটি আছেন, সবাইকে মিলে যে থানসার কথাটা মাননীয় মন্ত্রী বাহাদুর একটু আগে বলার চেষ্টা করেছেন, দিস ইজ কল থানসা, যে আমরা সবাই একসাথে আমাদের থাকতে হবে এবং এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার বলছেন যে নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর উনি নিউ ইন্ডিয়া বলছে। কি বলছেন উনি? উই ডোন্ট নিড এনি প্রিচার, আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, উই নিড পার্টনার। আমরাও বলছি আমাদের সরকারের আমাদের পরামর্শ দরকার নেই, আমরা জানি কি করতে হবে, কারণ প্রবলেম পার্টনার যদি
সেটা তো আগেও দেখিনি, এখন মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখছেন, করছেন। আমাদের এখানে 2019 থেকে 2024 পর্যন্ত জনজাতি গোষ্ঠীর যারা যারা এখানে রেশম যন্ত্রবাদক হোক বা অন্যান্য যারা বিভিন্ন জায়গায় স্ব জায়গার মধ্যে যারা প্রতিষ্ঠিত, পর পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি গোষ্ঠীকে পদ্মশ্রী উপাধি দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতিজি একজন জনজাতি, কোনো দিন এর আগে আসেনি, তাকে উনাকে আজকে এবং অত্যন্ত মানে প্রত্যন্ত গ্রামের উড়িষ্যার থেকে উনাকে এনে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বানিয়েছেন। তো এগুলো তো প্রমাণ যে জনজাতিদের যদি উন্নয়নের কথা বলে একমাত্র রাষ্ট্রবাদী চিন্তাধারায় যে সরকার চিন্তা ভাবনা করে, যা প্রথম রাষ্ট্রের পর আমাদের পার্টির পরে নিজে, অর্থাৎ রাষ্ট্রকে সামনে রেখে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে এর আগে আপনারা এই যে এক একটা লাইন বা কয়েকটা শব্দ মিলিয়ে যেসব কথাগুলো উনি আমাদের কাছে রেখেছেন, কি বলেছেন উনি? মেরে মাটি মেরা দেশ। এর আগে আমরা মাটির উপর দিয়ে আসি, আমরা মেরা মাটি, এটা আবার কি মাটি ভাই? অর্থাৎ মাদারল্যান্ড, আমার মাকে আমার সম্মান জানাতে হবে। এই মেরা মাটি মেরা দেশ, এই মাটিকে নিয়ে আজকে কর্তব্য পথে আমাদের সবাই, ইয়াং জেনারেশন যারা আছে, আপনাদের মধ্যে হয়তো অনেকে গেছে, আমাদের এখান থেকেও বিভিন্ন ব্লক থেকে 58টা ব্লক থেকে গেছে, আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং এএমসি থেকে সেই কলস যাত্রা নিয়ে আজকে সেখানে কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা তৈরি করেছে। এবং এর একটা অংশ আমরা সেক্রেটারিয়েটের সামনেও আমরাও সেখানে অমৃত বাটিকা সেইভাবে এই মাটিকে নিয়ে আমরা রেখেছি। আমরা মাটি কোথা থেকে? ত্রিপুরার সমস্ত ব্লকের থেকে আমরা মাটি এনেছি, আর আমাদের এখান থেকে সব মাটি গেছে সারা ভারতবর্ষে। এই মাটিকে নিয়ে অমৃত বাটিকা তৈরি করেছে এবং সেখানে গিয়ে যখন দেখবে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সারা ভারতবর্ষ একটা জায়গায় তার মাটি নিয়ে পৌঁছে গেছে, মাকে নিয়ে পৌঁছে গেছে, এর থেকে বড় জিনিস কোথায়? এই যে ফিলিংস একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ভাবনা চিন্তা আমাদের জনজাতি গোষ্ঠীদের মধ্যে আসতে হবে। সেটা কেউ বিভ্রান্ত করলে এবং বিভ্রান্তের মাধ্যমে ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে তাদের ঘোলা জলে মাছ ধরার একটা অপচেষ্টা আগেও হয়েছে, এখনো চেষ্টা করছে। আর আমরা চাইছি যে নতুন যে নিউ এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি এনেছেন, তার মাধ্যমে নতুন করে ভারতকে চেনা, আমাদের ভারতবর্ষের যে হারিয়ে যাওয়া যে এডুকেশন, যা নাকি বিদেশ থেকে আগে মানুষ ভারতবর্ষে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, এরকম যে বিক্রমশিলার থেকে আরম্ভ করে এরকম প্রচুর ইউনিভার্সিটির মধ্যে মানুষ বাইরের থেকে আসতো। আর আজকে আমাদের ছেলে মেয়েরা আমরা যখন বাইরে পাঠাই, আমরা ভাবি নিজেদেরকে আমাদের ছেলে মেয়েদের পাশ্চাত্য শিক্ষায় আমরা উন্নতি করছি। এটা শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে যে রিয়েল হিউম্যান মানুষ বানানোর জন্য ভারতবর্ষের সাথে অন্য জায়গার তুলনা হয় না। আমাদের স্বামী বিবেকানন্দজি ভারতকে নিয়ে যেভাবে যে ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনভেনশন হয়েছিল চিকাগোতে, উনি যখন ভারতকে চিনিয়েছেন এবং সেখানে যখন প্রথমেই উনি বললেন যে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, হাততালি সেখানে কন্টিনিউয়াস সেখানে দিয়েছে। অর্থাৎ সবাই বলছে যে যদি ভারতকে চিনতে হয় তাহলে বিবেকানন্দজিকে চিনতে হবে। তো হি ওয়াজ আওয়ার অ্যাম্বাসেডর। আর আমরা এখন নিজেদের লোককে না চিনে আমরা অন্যদিকে আমরা যাই। এবং বিবেকানন্দজি আজকে যে কথাটা সবসময় এতগুলো কথা বলেছে যে তোমার যে ব্রেনের ভিতরে যে জিনিস আছে, সারা পৃথিবীর লাইব্রেরি তুমি যদি একসাথেও করো তাহলেও এই তোমার ব্রেনের ভিতরে যে লাইব্রেরি আছে তার কাছে একদম নগণ্য। অর্থাৎ আমাদের মধ্যে সব কিছু আছে, প্রতিটা মানুষ এখানে, সে জাতি হোক জনজাতি হোক, আলাদা কিছু না, কিন্তু ভগবান তাকে তৈরি করে এখানে পাঠিয়েছে একটা বিশেষ কাজে, এবং সেটা আমরা কিন্তু চিনতে পারি না। আজকের তারিখে এই যে শিক্ষা, এই শিক্ষাই আমাদের
যে ভ্যালু এডেড এডুকেশন, তার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমাদের। আমরা বিভিন্ন জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজও ইম্পর্ট্যান্ট, কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখে আমি যদি মনে করি যে আমি সাংঘাতিক শিক্ষিত হয়ে গেছি, তাতে কিন্তু ভুল হবে। সেটা শিক্ষা, আমরা বহুত শিক্ষিত লোককে আমরা দেখেছি অশিক্ষিতর মতো কথাবার্তা বলেন, অশিক্ষিতর মতো ব্যবহার করেন, তাহলে ওদের কি লাভ? এগুলো আজকের দিনে, আজকের তারিখে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এগুলো যতক্ষণ ধরে মনস্তাত্ত্বিক বিষয় না আসবে, আমাদের মাইন্ড, আমাদের যে হার্ট, আমাদের বডি, আমাদের ইন্টেলেক্ট, এই চারটে বিষয় যখন একসাথে আমরা না ক্রিয়া করব, না কাজ করব, ততদিন ধরে আমরা নিজেদেরকে চিনতে পারবো না, অন্যদের জন্য আমরা কিছু করতে পারবো না। এখানে একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে চাই, যে যেভাবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম তো আপনারা শুনেছেন, এত বড় ফিলোসফার সারা পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। এবং আমাদের প্রাক্তন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষের, উনি কি বলেছেন? নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আমি কোনো কাজ করলাম কিন্তু নলেজই নেই, তাহলে এটা কিন্তু ইউজলেস, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। আবার উল্টোভাবে উনি কি বলছেন? An action without knowledge is foolishness, বোকামি। আমাদের লিজেন্ড ব্যক্তি, এরকম লিজেন্ড ব্যক্তি, এদের সম্পর্কে, এদের কথা না শুনে আমরা সেই ওয়েস্টার্ন কালচারের যে বিভিন্ন সমাজবাদ, কমিউনিস্টবাদ, এই দিকে আমরা চলছি। আমাদের দেশের মধ্যে সবকিছু আছে, আমরা নিজেদেরকে আমরা চিনি না। আমাদের স্বামী বিবেকানন্দজি কি বলছেন? যে মন্দির টন্দিরে গিয়ে বেশি লাভ নেই, ফুটবল মারা এর থেকে ভালো। এর অর্থটা কি? ফুটবল লাথি মারা, এটা কি ফিলোসফি? অর্থাৎ সেটা আমি যতটুকু এটাকে এক্সপ্লেন করেছি, কালকে আমি রামকৃষ্ণ মিশনে বড় মহারাজজির সামনে আমি এই কথাটা বলেছি, বেলুড় মঠ থেকে এসেছিলেন। আমি বলেছি আমার কাছে এরকম, যে লাথি মারার অর্থ হচ্ছে যে সারাদিন গিয়ে মন্দিরে গিয়ে বসে থাকে, আর গিয়ে ভগবানকে ডাকলে যে আমাকে আশীর্বাদ করো, সেটা ঠিক আছে, এটা করো, কিন্তু তার থেকেও বেশি যদি তুমি কাজ করো। ফুটবল লাথির মানে তুমি বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করো, এতে করে তুমি ভগবানকে পাবে, যেটা মন্দিরে বসে তুমি প্রার্থনা করেও পাবে না। এটা হচ্ছে আমার কাছে সেটা এক্সপ্লেনেশন। এক একটা বিষয়, যে ইউ আর স্ট্রং, ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড ইউ আর স্ট্রংগেস্ট, এবং সেটাকে যতক্ষণ দেবে নিজের যে অন্তর্নিহিত যে বিকাশ, সেই বিকাশ স্বামীজি বলছেন যতক্ষণ ধরে আমরা না নিজেকে চিনব, ততক্ষণ ধরে কোনো শিক্ষায় আমাদের শিক্ষিত করতে পারবে না। আমাদের আজকে যেহেতু আমি এখানে এসেছি, 4টি নব নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন, এতদিন ধরে কি হয়েছিল, এইসব স্কুলগুলোকে কেন দেখা হচ্ছে না? আমাকে যেখানে যাই এতগুলো আমি উদ্বোধন করছি, এখন তো ভুলেও গেছি কতগুলো উদ্বোধন এখন অব্দি করলাম, তার অ্যামাউন্ট অফ মুখস্থ ছিল। এখন এতগুলো করছি ডেইলি, যে সেগুলো বলাও মুশকিল, মনে রাখাও মুশকিল। ডেইলি আপনারা দেখছেন এই কয়েক বছরের মধ্যে আমরা কত উন্নয়ন করেছি আমরা। কারণ আপনি একটু ভাবুন, আমাদের ছেলে মেয়েরা যখন ক্লাসের জন্য আসে, আমি শুনলাম এটা প্রাইমারি সেকশনে এখন আছে, আগামী দিনে সেটাকে আলাদা করা প্রয়োজন হবে আশা করি। কিন্তু একবার ভাবুন, স্কুলে যখন ওরা রওনা দেয়, একবার ভাবে ওই স্কুলে যে যাব, বেঞ্চিটার কথা কিন্তু মনে করে, ব্ল্যাকবোর্ডটা কিরকম আছে সেটা চিন্তা করে, সেখানে আমি বসতে পারবো, সেখানে ভাঙা চেয়ার তো নেই, ম্যাডাম কিরকম পড়াবেন, শিক্ষার ভ্যালু এডেড শিক্ষা দেবেন কিনা। তো সেই জায়গায় সে যখন বাড়ির থেকে বেরোয়, যদি আমরা ওই রকম প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, জরাজীর্ণ এক স্কুল আজকে 1948 থেকে যদি আমরা দিয়ে থাকি, প্রায় বহু জায়গায় প্লাটিনাম জুবলি হচ্ছে বহু জায়গায়, এবং বহু জায়গায় আমরা নতুনভাবে এই বিল্ডিং আমরা তৈরি করছি। তো এত বছর ধরে জেনারেশন টু জেনারেশন কি অবস্থার মধ্যে ওরা পড়াশোনাটা করেছে, আমরা যদি পারি তারা কেন পারি না? অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যাতে শিক্ষার আলো মানুষের মধ্যে, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে যাতে না পৌঁছয়,
এবং যা বুঝাবো তাই যেন বুঝে, তাহলে আমাদের পক্ষে সুবিধা। কাউকে বেশি শিক্ষিত করবে না, কাউকে বেশি জানতে দেবে না, কাউকে বেশি উন্নয়ন বেশি করবে না, কাউকে নিজের উপর দাঁড়াতে দেবে না, তাহলে তো কথাই শুনবে না আমাদের। আমার একটা কথা না বললেই নয় যে অনেক জায়গার মধ্যে বিজনেসম্যান, আমি উদাহরণ দিচ্ছি আপনাদের, অনেক বিজনেসম্যান মনে করে যে আমার যে কম্পিটিটর পাশে যদি আরেকটা বিজনেস, যে কোনো একটা বিজনেস, আমার যদি আরেকজন আসে তাহলে আমার বিজনেস খারাপ হয়ে যাবে, আমি মনোবলি করছি এখানে। কিন্তু এটা কিন্তু ভুল তত্ত্ব। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যখন যে ব্যবসাটা সে যখন করবে সেখানে যদি একটা মার্কেট হয়, তো একজন লোক যখন, যে ক্রেতা সে যখন যাবে জানে এমন জায়গায় এই মার্কেটে সেখানে পাওয়া যায়, তাহলে তার ব্যবসা কিন্তু আরো বাড়বে। তো এই যে আমাদের যত উন্নত আমরা করতে পারবো সব দিক দিয়ে, আমাদের জনজাতি গোষ্ঠীরই হোক বা পিছিয়ে পড়া গোষ্ঠীকেও হোক, তত বেশি কিন্তু হেলদি কম্পিটিশন হবে এবং আমাদের জন্য তারা, আমাদের ভবিষ্যৎ নির্মাণে তারা কারিগর হবে। আমরা কেন এত গরিবের থেকে গরিবতর আমরা যাব, আমরা কেন উন্নত মানের হব না, আমরা কেন গ্লোবাল যে শিক্ষা ব্যবস্থা আছে তার সাথে আমরা কম্পিট করব না, কেন আমাদের চিন্তা শক্তি প্রকট হবে না। তো এই যে বিষয়গুলো আছে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি তার উপর গুরুত্ব দিচ্ছেন এবং আমরাও কিন্তু সেইভাবে কাজ করছি। আজকে ফিজিক্যালি এখানে যে মধু চৌধুরী পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যেটাকে বিদ্যাজ্যোতি স্কুল বলা হয়েছে, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী। বহু বছর ধরে, বহু দিন ধরে উনি রাজনীতির সাথে যুক্ত এবং এই এলাকার সাথে যুক্ত, আমাদের সবার আদরণীয় শ্রী রতনলাল নাথ মহোদয়, অনারেবল মিনিস্টার এগ্রিকালচার এবং পাওয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরে। এখানে উপস্থিত আছেন যে স্পেশাল গেস্ট হিসাবে বুদ্ধদেব বর্মা, ভাইস চেয়ারম্যান লেফুঙ্গা বিএসসি, স্পেশাল গেস্ট শ্রী নিহার রঞ্জন দেব বর্মা, ভাইস চেয়ারম্যান এজমারা বিএসসি। তাছাড়া এখানে এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, এসপি ওয়েস্ট নমিতা পাঠক, এবং যিনি আজকে এই যে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন চেয়ারম্যান লেফুঙ্গা বিএসসি শ্রী রণবীর দেববর্মা মহোদয়। এবং এখানে আমার সামনে যারা টিচার্সরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের উপর কিন্তু বড় দায়িত্ব। আমাদের ফ্যামিলির মধ্যে আমি নিজেও শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম মেডিকেল কলেজে। টিচার কিন্তু হওয়াটা কিন্তু ইউ আর ব্লেসড, ভগবান গড আপনাদের সেই সুযোগ দিয়েছে, আপনারা কিন্তু নির্মাণ করার কারিগর। এখন এই যে বইপত্র তো ঠিক আছে, বইপত্র পড়ে আমি বই যে একটা সিলেবাস আমার রেডিমেড থাকে, তার বাইরেও যে আরো কিছু শেখার আছে ছেলে মেয়েদের। কারণ যারা প্যারেন্টস আছে তারা কিন্তু প্রকৃত অক্ষে আমাদের ছেলে মেয়েদের, তারা হচ্ছে ফার্স্ট টিচার, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার। কিন্তু পরের মুহূর্তে কিন্তু যখন তারা স্কুলে আসে, ইউ আর ফাদার মাদার অ্যান্ড ইউ আর দ্য মেকার ফর দ্য ফিউচার জেনারেশন। আমরা কিন্তু নিজের ফ্যামিলির মধ্যে অনেক সময় নিজের ছেলে মেয়ে আছে, আমার বিভিন্ন কাজ থাকে, কিন্তু এইগুলো ঘরের ভিতরে তালা লাগিয়ে আসতে হবে যে আমি যে কর্মস্থলে আমি যাচ্ছি সেখানে আমি যে কারণে আমি আই মিন ফর দ্যাট এরিয়া, এবং সেখানে আমি আমার কাজটা আমি করবো। নিজেকে আরো আপডেট যদি আমি করতে পারি, এখন আপনার হাতের মুঠোয় সারা পৃথিবী, সমস্ত নলেজ। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন সমস্ত এই পৃথিবী, রাজ্য যাই থাকুক, ভারত তাদের হাতের মধ্যে থাকবে, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যার মধ্যে নলেজ যার থেকে যত বেশি থাকবে। তা আমি বলবো আপনাদের ট্রান্সফার এগুলো তো থাকে, এগুলোর উপর বেশি জোর দেবেন না। যেখানে এখন তো ট্রান্সফার করলেও রাস্তাঘাট এত সুবিধা হয়ে গেছে যে কোনো সমস্যা নেই, কিন্তু মানে আমরা এখনো আমাদের ছাত্র জীবনের যেসব টিচার, সব টিচারের কথা মনে নেই, কিন্তু কয়েকজন টিচারের কথা কিন্তু আমাদের এখনো মনে আছে। কারণ তারা যে কথাগুলো বলছেন, তার যে
পড়ানোর যে পদ্ধতি, যে স্টাইল, সেটা কিন্তু দেখা গেছে একটু আলাদা। এবং এই স্টুডেন্টরা সারা জীবন, আমরা যখন এই বয়সে আমরা ওই সব টিচারদের মনে রাখছি, আপনারাও কিন্তু সেই টিচারদের আপনারা মনে রাখবেন। এখানে ভার্চুয়ালিও যেসব ইনোগ্রেশন আজকে হলো, নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং অফ গোপালনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কলতলিয়া, মোহনপুর, বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাজ্যোতি, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সিধাই। এই যে চারটে টোটাল আজকে এখানে ইনোগ্রেশন হলো, টোটাল যে খরচ হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, ত্রিপুরা সরকারের, প্রায় 20,64 লাখ। তো এইগুলো তো আমাদের চলছে একের পর এক। আমরা অনেক টাকা তো খরচ করতেই হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আমাদের যে এইবারের যে বাজেট, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না করা যায়, মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করতে আসবে না। মানুষ এখানে কোনো দিক দিয়ে আমরা আগামী দিনে যে মানি বিগেটস মানি যে কথাটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিগেটস মানি অ্যান্ড প্রেস্টিজ অ্যান্ড সেলফ রিলায়েন্স, এর জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 7,000 কোটি টাকা রেখেছি। কিছুদিন আগে আমি বৈঠক করেছিলাম, মার্চ মাস আসছে, আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচারে কত টাকা, কোন কোন ডিপার্টমেন্ট কত টাকা খরচ করেছে। প্রায় আমরা আগে শুনতাম যে ল্যাপস হয়ে গেছে, টাকা খরচ হয়নি। যাতে এই বিষয় না হয় তার জন্য মনিটরিং এর ব্যবস্থা খুব জোরদার আমরা করছি। সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যেন হয় সেই। আমাদের এখানে অনেক ডিগনিটারিজ এখানে উপস্থিত আছেন, আর বিশেষ করে যারা স্টুডেন্টসরা, ছেলেমেয়েরা, আমি সব জায়গায় জানি যে এই বয়সে স্টুডেন্টরা মধ্যে কিন্তু একটা অস্থির একটা ভাবনা চিন্তা থাকে। আমাদের যে কথাগুলো আছে হয়তোবা তারা সেইভাবে শুনতে চাইবে না, এবং যারা শুনবে তারা কিন্তু তাড়াতাড়ি ম্যাচিউরড হবে। আমি অনেক জায়গায়, কালকেও আমি বলছিলাম যেটা, যে আশ্রমে আমি গিয়েছিলাম, যে রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছিলাম, সেখানে আমি গিয়ে দেখলাম বেশিরভাগই মানে বয়স্ক লোক। তো আমি বললাম এখানে তো আজকে বিবেকানন্দকে যদি জানতে হয় এবং দেশকে যদি বারবার, উনি যে কথাটা বলছেন যে যুব সম্প্রদায়কে আমাদের হাতিয়ার করতে হবে, তো সেখানে তো যুবক কম। তো এই যে এখানে স্টুডেন্টরা আছেন, তারা কিন্তু যত বেশি তারা বুঝতে পারবে, এবং 18 থেকে এই যে 23 বছরের যে যুবক, যেটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা হিউম্যান রিসোর্স বলছে, আগামী দিন যে বিষয়গুলো আসবে, যে হিউম্যান রিসোর্স কোন দেশে আছে, এবং আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি হিউম্যান রিসোর্স থাকবে, অন্যান্য দেশের হিউম্যান রিসোর্স কিন্তু অনেকটা কমে যাবে। তো এই হিউম্যান রিসোর্স সেখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রপারলি যাতে সে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। এবং এই বিশেষ করে এই যে 16, 17, 18, 19 নিজেদেরকে আপনারা একবার চিন্তা করুন, ওই সময় একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে অনেক সময় মনে হয় আমার কিছু একটা করা দরকার, কোথায় গেলে আমি ঠিকভাবে আমি কোন দিশায় আমি চলবো, এর মধ্যে কিন্তু একটা টানাপোড়া থাকে সমস্ত স্টুডেন্টদের মধ্যে। আমাদের যেহেতু ছিল, এটা একটা ফিজিওলজি। তো সেই জায়গায় ওই সময়ে তাদেরকে ঠিক জায়গায় তাদের প্রকৃত শিক্ষা তাদেরকে প্রপারলি নিয়ে যদি না আসা যায়, তাহলে ওই ড্রাগ এডিকশনের দিকে চলে যায়। বিভিন্ন যেসব সমাজের যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই দিকে কিন্তু চলে যায়। তো আমাদেরও কিন্তু এই বয়সটা আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মানে সেন্সিটিভ ইয়ার্স। ওই বয়সে যদি আমরা ধরতে পারি, তাহলে আগামী দিন আমাদের ছেলেমেয়েরা আমাদের ত্রিপুরার জন্য নিশ্চয়ই আগামী দিন কাজ করবেন। এখানে যারা ভার্চুয়ালিও যারা উপস্থিত আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য। যারা ডিপার্টমেন্টের এই আমাদের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে, তাদের যে অফিসার এবং যারা কর্মচারীরা আছেন, এবং যারা ভাই বোন, মেয়েরা, ছেলেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ আমি দিতে চাই। আমাকে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলছিলেন যে আমি আপনাদের সামনেও বলছিলেন যে আমি একটু অল্প কিছু বলব। উনি যখন বলে এখানে গেলেন, আমি বললাম আমার আর রইলটা কি, সবই তো আপনি বলে দিয়েছেন।
আমি কি বলবো, বলে আপনি আপনার মতো করে বলুন। তো আমি আমার মতো করেই বলছি, কারণ বিস্তৃতভাবে উনি এখানে আলোচনা করেছেন। এবং আমরা জানি যে পড়াশোনা বা এই যে শিক্ষা, শিক্ষা দু রকমের। শুধু পুঁথিগত শিক্ষা যদি আমরা মনে করি বা বুকওয়ার্ম যদি হই, এতে কিন্তু প্রকৃত শিক্ষা হয় না। শারীরিকভাবে আমাদের স্পোর্টসের সাথেও যুক্ত থাকতে হবে। বিভিন্ন যেসব আমাদের কারিকুলাম থাকে, সেই কারিকুলামের স্কুলের বাইরেও, সিলেবাসের বাইরেও এগুলোতে যুক্ত যখন হব, তাহলেই কিন্তু আমাদের যে সামাজিকভাবে, এবং এক তো সামাজিকভাবে উন্নয়ন হব, আরেক দিক দিয়ে অর্থনৈতিকভাবেও আমরা উন্নয়ন হবে, যেটাকে বলে সোশিও ইকোনমিক্যাল যে স্ট্রেংথেনিং, সেটা সম্ভব হবে। এবং এখনো পর্যন্ত আমরা যদি মনে করি আমার বয়স এখন এত বছর হয়েছে, আর পড়ার দরকার নেই, আমি ডাক্তারি পাশ করেছি, আর পড়ার দরকার নেই, আমার মতো মূর্খ মানুষ এই পৃথিবীতে হবে না। এভরি ডে ইউ হ্যাভ টু রিড, এভরি ডে নিউ থিংস আর কামিং আপ। আর আপনার জন্য এখন সুবিধা হয়ে গেছে, যেটা আমি বললাম, যে নিজের ব্রেনের মধ্যে এত বড় ল্যাব আপনার আছে, এত বড় লাইব্রেরি আছে, খালি সেগুলোকে একটু সোশিয়াল আপনার এই নেটকে গেটে আপনার লাইব্রেরি তো যেতেই হবে, কিন্তু পাশাপাশি আপনার কাছে ইজি যে অ্যাপ্রোচ, সেটা মাথায় রেখে আমরা ডেইলি আমরা কিন্তু কিছু না কিছু আমরা শিখতে পারবো। এবং শিক্ষা মৃত্যুর আগ পর্যন্ত সেটা কিন্তু ইট ডাজন্ট স্টপ। প্রতিদিন আমার মনে হয় নিজেকে যদি একবার ভাবুন যে আমার এখন মৃত্যুর সময় এসে গেছে আর কয়েক মিনিটের মধ্যেই, তখনও কিন্তু আপনি শিখতে তাই চলছেন, কিন্তু কিছু না কিছু শিখছেন আপনি। তো জন্মের পর থেকে চলছে বাচ্চাদের লার্নিং পিরিয়ড, এবং মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা শেষ হয় না। এবং একজন শিক্ষিত ব্যক্তি আপনি দেখবেন সামাজিকভাবেও, ইভেন আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি প্রপার শিক্ষিত হন, দেখবেন যে 10 জন আপনার বাড়িতে আছেন, আপনি ছোট হতে পারেন, কিন্তু সবাই বলবে ওর কাছে যাই, ওর কাছে জিজ্ঞেস করি যে এই যে একটা সমস্যা হচ্ছে, বা আগামী দিন আমরা কি করব, কি করা যায়। সবাই কিন্তু ওর দিকে নজর দেবে, কারণ ও প্রপারলি তার জ্ঞান অর্জন করেছে এবং সে জ্ঞান আপনার কাছে বিতরণ করছে। তো এর জন্য জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা সামাজিক সকল স্তরের যে সমস্যা, সেগুলো আমরা কিন্তু বিজয় অর্জন করতে পারি, সমাধানও করতে পারি। এবং আমাদের মন বড় চঞ্চল, কিন্তু ভেরি চঞ্চল। এবং এই মনকে যদি আমাদের সেটাকে সেটেল করতে হয়, সেটাকে যদি ধরে রাখতে হয়, শিক্ষার উপরে আর কিছু নেই। আমি কিছুদিন আগেও আমি শুনছিলাম যে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা কোন রাষ্ট্র করে জানেন তো? বলছে যে রাশিয়া নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করে। ট্রেনে বসুক, যেখানে বসে আছেন, কেউ না কিছু পড়াশোনা করছে। তো এই যে রিডিং 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 অ্যান্ড মানে কানেক্টিং ইউর ব্রেন, ইউর হার্ট। আমাকে অনেক সময় অনেকে বলেন, আরে আপনি বেশি ইমোশনাল হবেন না, ব্রেন দিয়ে কাজ করুন। কিন্তু আমি আমার নিজেকে দিয়ে আমার মনে হয় এটা ভুল, ভুল তত্ত্ব। কারণ একটা ইমোশনাল মানুষ, হৃদয় আছে, হৃদয়, মন এবং আমার মস্তিষ্ক এবং আমার শরীর, তিনটা, আমরা চারটা ইন্টেলেক্ট, এইগুলো যদি আমরা একসাথে না করি তাহলে লাভটা কি? যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যে যোগ ব্যায়ামের জন্য যে ইউনাইটেড নেশনে উনি আবেদন করেছিলেন, যোগ মানে প্লাস, নট বিয়োগ। অর্থাৎ এই যে চারটা জিনিস আমি বললাম, এই চারটা জিনিসের একসাথে করা, এবং নিজেকে আমরা সেই যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের চিনতে পারি। এবং স্কাই ইজ দ্য লিমিট। আপনি যত যদি মনে করেন যে আজকে আমার শেষ, আমার বিদ্যা সব কমপ্লিট হয়ে গেছে, বুদ্ধিও বেড়ে গেছে, তাহলে কিন্তু বুদ্ধির শেষ নেই। আর নিজেকে আপডেট করতে গেলে এভরিডে যে কোনো স্তরে, আমরা আজকেও এখানে আপনাদের সামনে যে বসেছি, দাঁড়িয়েছি, স্ট্যান্ড বিফোর ইউ, সেখানেও কিন্তু আমার লার্নিং প্রসেস চলছে, যে আমি ঠিকভাবে বলতে পারছি কিনা। আমার যদি মনে হয় কোনো জায়গার মধ্যে আমার খামতি রয়েছে, সেটা কিন্তু আমার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আগামী দিনে আরো কোথাও যখন যাব, সেখানেও কিন্তু আমার পারফেকশনটা আবার চলে আসবে। তো এই যে বিষয়, যে এবং ইট ইজ জাস্ট লাইক এ ব্রিজ, একটা ব্রিজ, অজ্ঞতা এবং যে জ্ঞান, তার মাঝখানে যদি বসিয়ে দেন যে শিক্ষা, তাই হচ্ছে আপনার অজ্ঞতার থেকে জ্ঞান,
অন্ধকার থেকে আলো এর মাঝখানে যদি আপনি শিক্ষাটা বসিয়ে দেন, তাহলে আপনি ব্রিজ যেমন এক পারের থেকে আরেক পারে যেতে গেলে ব্রিজের দরকার, কানেকশন, সেই কানেকশন আপনার পাবো। আমরা এগুলো যতক্ষণ ধরে আমরা না বুঝবো ততদিন ধরে আমরা কিন্তু উল্টো পাল্টো চলার চেষ্টা করব। এতদিন হয়েছে, আগের সময়ও এই যারা এই দায়িত্বে ছিলেন তারা কিন্তু এইভাবেই এখনো অনেকে চেষ্টা করছেন উল্টো পাল্টো বলার। আমাদের ত্রিপুরাতে এখন যে কারিকুলাম আছে, সিবিএসসি আছে, যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আইসিএসসি আছে, সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে বিভিন্ন প্রদেশের মধ্যে স্টেট বোর্ড থাকে। আমাদের যে স্টেট বোর্ড ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমাদের সময় ত্রিপুরা স্টেট বোর্ড ছিলই না, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ছিলাম। এখন এখানে বোর্ড হয়েছে, আরেকটা ইন্টারন্যাশনাল বোর্ড আছে, এবং ওপেন স্কুল, আমরা ওপেন ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট করেছি। ওপেন স্কুলের জন্য অনেকে আসছে, যারা অনেকে পিছিয়ে গেছে, পড়তে পারেনি বা বিভিন্ন কাজে যুক্ত, তাদের জন্য যে স্কুলিং এর ব্যবস্থা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। এবং এক একটা কারিকুলামের এক এক রকম কিন্তু তার বিষয় রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেইভাবে কাজ করছি। আজকে এখানে যে সুপরিকল্পিত যে রোড ম্যাপ, যেমন 2047-এ একটা রোড ম্যাপ মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, আমরাও কিন্তু 2047-এ একটা রোড ম্যাপ, ত্রিপুরা বিকশিত ত্রিপুরা রোড ম্যাপ আমরা দিয়েছি। না বল তাবল চললে চলবে না, প্রকৃত পক্ষে একটা গাইডলাইন, টাইমলাইন যদি থাকে, তাহলে আমরা আগামী দিন ঠিক জায়গায় কোথায় আমাদের পৌঁছতে হবে সেই জিনিসটা আমরা আগামী দিন আমরা করতে পারবো। এবং আমাদের কেন্দ্রীয় সরকার যেটা চাইছে যে মুঘলের সময়ে যেভাবে ভারতকে একদিকে তো তার জ্ঞান, তাদের ইউনিভার্সিটি সেগুলোকে নষ্টই করেছে, পাশাপাশি অর্থনৈতিকভাবে আমাদের যে ট্রেজার সেগুলো পর্যন্ত লুটে নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা যেটা বলি সনাতনী, অর্থাৎ ভারতবর্ষ এত পুরনো, তার ইতিহাস, সনাতনীর অর্থ হচ্ছে, আমরা নিজেদের সনাতনী বলি, কিন্তু সনাতনীর অর্থ কিন্তু অনেক আমরা জানি না। সনাতনী হচ্ছে ভারত এত পুরনো যে কবে শুরু হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। আজকে গ্রিক সভ্যতাই বলুন, আজকে ইজিপ্ট সভ্যতা বলুন, সেগুলো কিন্তু এখন মিউজিয়ামে চলে গেছে। এত ইংরেজ মুঘল আমাদের উপরে শাসন থাকা সত্ত্বেও ভারত কিন্তু ভারতের জায়গায় রয়েছে। ভারতকে কিন্তু মানে তাকে মিউজিয়ামে ঢোকাতে পারে। এবং এর জন্যই আমাদের যে ভারত কি সেটা আমরা চিকাগোর বক্তব্যে স্বামী বিবেকানন্দের সময় আমরা দেখেছি। আপনারা দেখেছেন যে এখানের যে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, তো আগে আমার পূর্ব বক্তব্য বলেছেন যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের ত্রিপুরাতে অলরেডি আগে 4টার মতো ছিল, এই যে 91 রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আর এখন আমরা আসার পরে 21টা স্যাংশন হয়েছে, এর মধ্যে 12টা অলরেডি শুরু হয়ে গেছে, 6টা আরো আগামী মার্চের মধ্যে শুরু হবে, যা আমার কাছে ইনফরমেশন দিল। বাকিগুলো সামনের বছরে কমপ্লিট হবে। এবং তার কিছু গাইডলাইন্স আছে শুধুমাত্র জনজাতি এলাকা। এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কেন করা হয়েছে? এই কারণে করা হয়েছে, আমাদের যে ভারতের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে রেখে আমাদের জনজাতি গোষ্ঠীগুলো তাদের পূর্ব ইতিহাস জানুক, তার উপর ভিত্তি করে জ্ঞান চর্চা হোক। আমি এবার দিল্লিতে যখন গেলাম, সে গাইডলাইন্সে বলছে মিনিমাম 50% প্রতিটা ব্লকে করার জন্য চিন্তা ভাবনা আছে, কিন্তু সব ব্লকের মধ্যে 50% মিনিমাম জনজাতি গোষ্ঠী ওরা থাকতে হবে, আর মিনিমাম 20,000 থাকতে হবে। তো সেই ক্রাইটেরিয়ার উপরে কয়েকটা জায়গা রিল্যাক্সেশনের জন্য আমি প্রায় আরো 15টা যাতে একলব্য স্কুল হয়, তার জন্য আমি দিল্লি থেকে এবার বলে এসেছি। আমরা কিছু কিছু নতুন এখানে, যিনি আপনাদের মাননীয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, আমার মাননীয় মন্ত্রী, পাওয়ার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের, এর আগে কিন্তু উনি এডুকেশন মিনিস্টারও ছিলেন। এগুলো কিন্তু উনার সময়ও কিছু শুরু হয়েছে, কিছু আমি যখন এই দপ্তরে ভার নিলাম আমরাও কিন্তু সেগুলো আমরা শুরু করেছি। নিপুণ ত্রিপুরা, নিপুণ শিক্ষাটা কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি
ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিক্স। আমরা জানি নিজেদেরকে কিন্তু আপনার ফিরিয়ে নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমরা অঙ্ক দেখলে বাবা কি জানি না জানি কি ভয়ঙ্কর জিনিস পড়তাম আমরা অনেক সময় আছে রিডিং পড়তে ভয় পেতাম। এর জন্য আমরা এই যে রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে অঙ্ক কষা, যারা সেকেন্ড ইয়ারে যারা প্রাইমারি স্কুলে আছে দ্বিতীয় বর্ষে, তাদেরকে এই বেসিক শিক্ষা দেওয়ার আমরা শুরু করেছি। 2022 সালের 18 নভেম্বর এই নিপুণ ত্রিপুরা চালু করা হয়। 3 থেকে যারা 7 বছরের এইসব শিশুদের এই নিপুণ যে কার্যক্রম আমরা শুরু করেছি। একটা বিদ্যা সেতু মডিউল 7 থেকে 9 সপ্তাহের আমরা একটা ব্রিজ কোর্স আমরা শুরু করেছি। সেটা কার জন্য? যারা প্রথম শ্রেণীতে, আমরা ভাবুন যখন ফার্স্ট কোনো স্কুলে যায়, প্রথম স্কুলে যেতে একটা ভয় ভীতি থাকে, আর এই যে স্কুলটা জানি কিরকম হবে। আমরা তো এরকম আছে যখন নার্সারি স্কুলে আমরা মানে স্কুলে যাওয়ার পরে একটা ক্রন্দনরত অবস্থা আমরা দেখি ছোট ছোট ছেলে মেয়েদের। এখানে কিন্তু ওই যে মানে এখানে একটা ট্রানজিশন পিরিয়ড। তো যারা ক্লাস 1-এ পড়ে সেখানে আমরা ঠিক করলাম যে একটা ব্রিজ কোর্স হবে এবং সেখানে খেলার মাধ্যমে এজিপ তারা ঘরে যেরকম আছে, ঘরের মধ্যে যে খেলার চলে ওরা থাকে, খেলার চলে তাদের মধ্যে শিক্ষা দেওয়া। এবং এটা শুনে আপনারা খুশি হবেন যে এনসিইআরটি কর্তৃপক্ষ এসে এত ভূয়সী প্রশংসা করেছেন। আমি এখানে যিনি ডাইরেক্টর সাহেব আছেন ওনাদের এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা যে বিদ্যা সেতু মডিউল এখানে শুরু করেছেন। তার মেইন উদ্দেশ্যটা কি? কেউ ধরুন অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসছে, কেউ অত্যন্ত গরিব জায়গার থেকে আসছে, কেউ পড়াশোনার সাথে ততটা যুক্ত নয়। তো তাদেরকে একসাথে যখন এই যে অ্যাক্লিমেটাইজেশনের যে এই মডিউল, তাতে করে তারা কিন্তু নিজেদের মধ্যে একে আরেকজনের সাথে একাত্ম বোধ হবে এবং আমরা সবাই এক, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই বিষয়টা কিন্তু আসবে। এবং তাদের থেকে আগামী দিনের যে আমাদের যে উদ্দেশ্য, যেটা তাদের ভিতর থেকে বের করা, সাবলীল হওয়া, সেই কাজটা আমরা করছি। আরেকটা যেটা করলাম মিশন মুকুল কোটা অঙ্গনবাড়িতে যারা টিচাররা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া। কারণ আগামী দিন সেই অঙ্গনবাড়ির থেকে যারা এই বিদ্যা সেতু মডিউলে আসবে বা মানে তাদেরকে ট্রেনিং দেওয়া, যে যখন স্কুলে যাবে তাদেরকে মাঝে মাঝে এই প্রাইমারি স্কুলে নিয়ে আসা, যাতে করে তারা এই খাপ খেতে পারে পড়াশোনার ক্ষেত্রে। আরেকটা জাদুই পিঠারা করে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে বলছে নিজেরা তৈরি করতে হবে। আমি সেদিন এই যে নিপুণ কর্নার, আমি তাদের এক্সিবিশনে গেছিলাম, বাঁশের তৈরি এত সুন্দরভাবে বাগাডলি আমরা করি না, একটা বাগাডলি এরকম খাপ ঘরে করে এক একটা কাঠি রেখেছে, 1 2 3 4 এরকম করে রেখেছে। তো একটা উঠালে এটা বলে কত, বলে 1, আর এটা 2, দুটো রেখেছে 3, এবং এগুলো প্লাস করলে কত হবে, এত সুন্দরভাবে, পয়সাও কম, বা কাগজ দিয়ে তৈরি, এমন সব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, পয়সাও লাগে না। তো সেইগুলো প্রতিটা রুমে নিপুণ কর্নার খেলার চলে। অনেক সময় একটা ক্যাট আঁকলো, সেটাকে দেখা যাচ্ছে না, CAT ক্যাট লেখা আছে, কিন্তু এইভাবে যদি এটাকে টান দেয় তাহলে দেখা গেল ক্যাটটাও বেরিয়ে আসলো। তো ক্যাট এইভাবে দেখানো, এরকম অদ্ভুত অদ্ভুত প্রাণবন্ত যে নিপুণ কর্নার আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সেটা করা হয়েছে। এবং এই ধরনের অনেক যে আমাদের যে ইনোভেটিভ আইডিয়া আমাদের বোর্ডের থেকে করা হচ্ছে। এই যে TLM অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এই টিচিং লার্নিং যেটা আমি বললাম, এই নিপুণ কর্নারে এই TLM প্রোডাক্টস খুব কম পয়সায় সেটা করছে। এবং এতে করে যারা বানাচ্ছে ছেলে মেয়েরা, এবং যার জন্য টিচারদেরও কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে। তো একের পর এক আমরা চাইছি যে আগামী দিনে আমাদের ছেলে মেয়েরা, আরেকটা প্রকল্প আমরা নিয়েছি সহজ অর্থ কি, আমরা যেটা আমি বলার চেষ্টা করলাম একটু আগে, সহজ মানে আনন্দ। আনন্দের মাধ্যমে প্রতিটা ছেলে মেয়ে জন্মগ্রহণ যখন হয়, এক একজনের কিন্তু ইউনিক তাদের চিন্তা ভাবনা। আমরা কিন্তু মনে করি গতানুগতিক, তাকে এই শিক্ষাই দেব, এর বাইরে আর কিচ্ছু না। না, এক একটা ছেলে মেয়ে তার আলাদা আলাদা গুণ নিয়ে কিন্তু বেরোয়। এই সহর্ষের মাধ্যমে তাকে চেনা, তাকে বোঝা, যে সে কোন বিষয় নিয়ে চিন্তা, কি ধরনের ড্রিম সে দেখছে।
আমরা এই সহর্ষের মাধ্যমে এখন ছোট ছোট ছেলে মেয়েদের আমরা তাদের ভিতর থেকে যে অন্তর্নিহিত যে বিকাশ স্বামী বিবেকানন্দ বলেছেন সেই যে প্রোগ্রাম আমরা নিয়েছি। আর বিস্তারিত এখানে কি বলবো, এখানে তো আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সুপার 30 প্রকল্প আমরা করেছি। আপনারা জানেন যে এর মধ্যে সুপার 30 প্রকল্প 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, তাদেরকে স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, সরকার তার ব্যয় ভার নিয়েছেন। 12 জন এমবিবিএস চান্স পেয়েছেন, 13 জন এনআইটিতে পেয়েছে। এবং যারা 9th ক্লাসের মেয়েরা আমরা এম্পাওয়ারমেন্ট, যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার যে আমরা কথা বলছি, শুধু কথাই নয় কাজের মাধ্যমে আমরা সমস্ত যারা ক্লাস 9-এ মেয়েরা পড়েন তাদেরকে 1,22,000 প্রায় বিনামূল্যে বাইসাইকেল আমরা দিয়েছি। চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স আমাদের বাজেটে আমরা রেখেছিলাম প্রায় 703 যারা মেধাবী মেয়েরা আছেন শিক্ষার্থী, তাদেরকে আইপ্যাড আমরা দিয়েছি, ট্যাবলেট আমরা দিয়েছি। এখানে আমাদের নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন, আমরা জানি সায়েন্স পড়তে অনেকে অনীহা প্রকাশ করে, কিন্তু সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অল দ্য সাবজেক্টস উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স, কিন্তু সেখানে তাদের যাতে বিজ্ঞান মনস্কতা হয়, কারণ বিজ্ঞান দ্বারা সবকিছু প্রমাণিত হয়। তার জন্য ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা শুরু করেছি। এখানে অনেকে আমাদের যে ডিজাস্টার হয়েছিল, ডিজাস্টারে প্রচুর স্কুল কিন্তু ক্ষতি হয়েছিল, সেই স্কুলগুলোকে আবার নতুনভাবে তৈরি করার জন্য প্রায় 12 করোড় আমরা সেখানে খরচ করেছি। আমাদের জন্য ত্রিপুরার জন্য একটা অত্যন্ত গৌরবের বিষয় যে গোয়া এবং মিজোরামের পরে ত্রিপুরা একমাত্র রাজ্য যে 95.6% পেয়ে আমরা 23শে জুন 2025-এ আমরা সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা সম্মানিত হয়েছি। বন্ধুগণ, এটা কিন্তু খালি স্বাক্ষরের বিষয় না, এখন অনেকগুলো তার ক্রাইটেরিয়া আছে। লোক সংখ্যার দিক দিয়ে দেখলে আমরা মিজোরাম এবং গোয়ার থেকেও কিন্তু আমাদের বেশি, এবং তাদেরকে যাতে আরো বেশি করে ট্রেনিং দেওয়া যায়, স্কিল ডেভেলপমেন্ট, বিশেষ করে মহিলারা সেখানে ছিল, তাদেরকে তার ব্যবস্থা আমরা কিন্তু করেছি। আজকে ট্রেসপের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এই ট্রেসপের মাধ্যমে আমরা প্রায় 7,821 জন শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি, এবং এর মাধ্যমে ককবরক, চাকমা এবং মিজো ভাষায় আমরা বইও কিন্তু প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা এই যে একটু আগে আমি যেটা বললাম যে 140টা স্কুটি আমরা প্রদান করেছি, এবং যারা দিব্যাঙ্গ, যারা দৃষ্টিহীন, তাদের জন্য তাদেরকে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ, তাদের পড়াশোনা যাতে করতে পারে, প্রায় 23 জন এর মধ্যে স্কলারশিপ পেয়েছে। অনেকে ইউপিএসসির মাধ্যমে আইএস, আইপিএস, আইএফএস হতে চায়, তাদের জন্য আমরা একটা স্কিম করেছি লক্ষ্য, তার মধ্যে প্রায় 10 জনের মতো আমরা তাদেরকে আমরা হেল্প করেছি। এখানে আজকে আমাদের আগে ভাবতাম যে ক্লাস 11 পড়ে বা 12-এর পরে, আমাদের তো 11 ক্লাস ছিল, কি করব, কোথায় যাব, সেই জায়গায় আজকে ত্রিপুরাতে এত সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। কিছুদিন আগে ডিজিপি সাহেব বলছিলেন যে 20 বছরের মধ্যে ত্রিপুরাতে প্রথম এরকম ঘটনা হয়েছে যেখানে 8.2% ক্রাইম রিডিউস হয়েছে। তো এই যে ত্রিপুরাতে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি তো একদিকে হয়েছে, শিক্ষার দিক দিয়ে হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপমেন্ট করছি, পাশাপাশি আমরা ল অ্যান্ড অর্ডারের দিকে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে আমরা তৃতীয়। আমার মনে আছে দিল্লিতে আমি যখন গিয়েছিলাম, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন, সেখানে আমাদের যে অষ্টলক্ষ্মী 8টা রাজ্যের সেখানে বিজনেস সামিট হয়েছিল, 30,000 কোটি টাকার মৌ হয়েছে, এর মধ্যে 50% শুধু ত্রিপুরার জন্য হয়েছে। আমি স্টলে পর্যন্ত ঢুকতে পারছিলাম না, এটার রিজন কি? অর্থাৎ ত্রিপুরায় মানুষ ইনভেস্ট করবে, শুধু এমনি ইনভেস্ট করবেন না, অর্থাৎ সেখানে যদি ইনভেস্ট করি আমার ফেরত আসবে কিনা। আমরা ত্রিপুরাবাসী করে একটা প্রোগ্রাম করেছি, এর মধ্যে আমরাই জানি না ত্রিপুরার এত ছেলে মেয়ে বাইরে প্রতিষ্ঠিত, এবং তারা কিন্তু আগামী দিন আমাদের জন্য একটা রিসোর্স এবং সোর্সফুল প্ল্যাটফর্ম হবে। এবং
প্রায় 75 জনের মতো রেজিস্ট্রেশন করেছিল, দেখা গেল 85 এসেছে। এবং আগামী দিনে যখন এই ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে আছেন, ওরা কিন্তু চায় যে আমার শিকড়ে আমি ত্রিপুরাতে আসি। আমরা এই সুযোগ করে দিয়েছি, আগামী দিনে ওরা আসছে এখানে। আমি নিশ্চিত যে আগামী দিনের যখন এই ধরনের মিটিং হবে, 300 থেকে 400 কমসে কম ত্রিপুরাবাসী বাইরের থেকে আসবে। আমরা ত্রিপুরাবাসী, আমি বারবার এই কথাটা বলছি, আমরা যে ডিভাইড অ্যান্ড পলিসির একটা চিন্তা ভাবনা করি। আমি যখন ইন্ডিয়ার বাইরে যাই তখন আমরা নিজেদেরকে বলি আমরা কি হিন্দুস্তান। এখানে গুজরাটিও হতে পারে, বিহারিও হতে পারে, আসামিজও হতে পারে, ত্রিপুরীও হতে পারে। তাহলে ত্রিপুরার থেকে যখন আমরা বাইরে যাই, আমরা যখন পড়াশোনার জন্য আমরা গেছি, আমরা যখন ত্রিপুরা আছে যে লড়কা উনকো বুলাও প্রিন্সিপালটা, তাহলে আমরা সবাই ত্রিপুরী। এবং ত্রিপুরীর মধ্যে বাঙালিও আছে, এখানে জনজাতিও আছে, এখানে গারো আছে, ত্রিপুরীও আছে, আবার চাকমাও আছে, দেববর্মাও আছে। তাহলে উই আর অল ইউনাইটেড। এই যে থানসা, সেখানেই কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন সেটা বোঝার বিষয় যে আমরা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, অর্থাৎ এর মধ্যেই থানসা লুক্কায়িত। কাজে আগামী দিন আমরা সবাই যদি একসাথে থাকি, এক নিউ ত্রিপুরা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা সরকার আমরা যেভাবে চেষ্টা করছি আমরা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। আমি আশা করি এই যে বিল্ডিংগুলো আজকে নতুন ক্লাসগুলো, এখানে নতুন স্কুল বিল্ডিং খুব সুন্দর তৈরি হয়েছে। আমি আশা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা অত্যন্ত একটা ভালো প্ল্যাটফর্ম হবে, ভালোভাবে পড়াশোনা ওরা করতে পারবে। এবং যারা টিচাররা আছেন তাদেরকেও বলবো যে আপনারা যতটুকু চেষ্টা করবেন তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য। আজকে ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, 6 থেকে 7টা নতুন বাইরের প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। মেডিকেল কলেজের সংখ্যা, মেডিকেল আসনের সংখ্যা ছিল আমাদের সময় 12 থেকে 13, এখন এখানে 350টা হয়েছে। আরও 100টা মেডিকেল এমবিবিএস সিট বাড়ানোর জন্য চেষ্টা করছি। 50টা, আমাদের সময় বিডিএস এর একটা সিট ছিল, আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে শুরু হয়েছে, 50টা থেকে এখন 63 হয়েছে। বিএসসি নার্সিং 50টা সিট হয়েছে। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেটের বিভিন্ন এএনএম জিএনএম এর সুবিধা আছে। আজকে এগ্রিকালচার কলেজ এখানে আছে, ভেটেরিনারি কলেজ আছে, ফিশারি কলেজ এখানে আছে, এনআইটি আছে, এবং সেই এনআইটির পরে আমাদের টিআইটি এখানে আছে। আমরা টিআইটিকে ইউনিভার্সিটি করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু ক্যাবিনেটও আমরা ডিসিশন নিয়েছি, যাতে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা ইউনিভার্সিটি এখানে হয়। উইমেন্স কলেজ, সেটাকেও ইউনিভার্সিটি করা যায়, তার জন্য কিন্তু আমরা এবার ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। ল কলেজ আছে, গভর্নমেন্ট ল কলেজ আছে, প্রাইভেট ল কলেজ আছে, এখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে। কি নেই এখন ত্রিপুরাতে? কাজেই একদিকে আমাদের ছেলে মেয়েদের বাইরে যাওয়া কথায় কথায় খুব ভালো, কিন্তু মা বাবাদের যে কত কষ্ট হয় আসা যাওয়া, সিকিউরিটি, এটা কিন্তু আজকে ত্রিপুরাতে এই যে একটা হাব, আমরা এডুকেশন হাব, আমরা হেলথ হাব ইত্যাদি তৈরি করছি, একমাত্র আমাদের ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা। মাননীয় প্রধানমন্ত্রী जी আপনারা দেখেছেন যখন वेस्ट बंगाल যখন যান, बोला आप लोग जाके देखिए त्रिपुरा में कैसे डेवलपमेंट हो रहा है, आप जाके देखिए। उड़ीसा যখন গিয়েছেন সেখানেও উনি বলছেন ত্রিপুরা को जाके देखिए कैसा डेवलपमेंट हो रहा है। তো এইবারও আপনারা দেখুন যে রিফর্মের কথা যখন আমাদের ক্যাবিনেট আমরা প্রথমে তুললাম, আমাদের মধ্যে কনফিউশন ছিল যে রিফর্ম জানি এটা কি। এই রিফর্মে সারা ভারতবর্ষের মধ্যে আমরা রিফর্মে সেই পুরনো যে আইন কানুন যেগুলো ছিল, যেগুলোর কোনো প্রয়োজন নেই, সেইগুলোকে স্ক্র্যাপিং করার ক্ষেত্রে আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু প্রথম হয়েছে। চিফ সেক্রেটারিদের মিটিং হয়েছে দিল্লিতে, সেখানে আমাদের চিফ সেক্রেটারি ওনার এখানে পিপিটি দেয়, সেখানে কিভাবে সেটা সম্ভব হলো উনি বললেন। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে रिफॉर्म कैसे ये छोटा सा एक राज्य है वो इस तरह कर सकते हैं, तो आप लोग क्यों नहीं कर सकते। এবং বিহার থেকে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে আমাদের অফিসারকে পাঠানোর জন্য, আমরা পাঠিয়েছি, সেখানে ওরা বলে এসছে কীভাবে সম্ভব। একের পর এক আমাদের ত্রিপুরাতে প্রায় 300-র উপরে আমরা এই ন্যাশনাল লেভেলে এবং আমাদের আঞ্চলিক যে অঞ্চল আছে সেখানে আমরা পুরস্কৃত হয়েছি। বন্ধুগণ, আমরা চাই যে এখানের যারা ছেলে মেয়েরা আছেন, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর যারা আছেন, ত্রিপুরাকে ভালো করে চিনবার জন্য তোমরা চেষ্টা করো। এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কি বলতে চাইছে সেটাকে
হৃদয়ঙ্গম করে আগামী দিন সামনের দিকে এগিয়ে যাওয়া। সবাইকে নমস্কার জানিয়ে